জননী কি হলো তো? জননী! জননী, জননী কি হয়েছে তোর? জননী, গুরুদেবকে তুই কষ্ট দিস না, ছেড়ে দে ওনাকে। জননী! শোভার জন্যই আমার চেষ্টাটা নষ্ট হয়ে গেল। আমার আরো আগে আসা উচিত ছিল। এই নাম্বুদারির জন্য সব নষ্ট হয়ে গেল। জননী! 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 জননী কি হয়েছে তোর? দিদি, ওঠ। দিদি, তুমি তুমি এটা কি শরবত খাওয়ালে? এটা খেয়ে কেমন যেন একটা লাগছে। জননী, এটা কোনো শরবত নয় রে বোন, এটা অমূল্য অমৃত। তোর কিছু হয়নি তো রে? না দিদি। গুরুদেব, আপনার কিছু হয়নি তো? না না, আমার কিছু হয়নি। গুরুদেব, জননীর এরকম কেন? আমি সব বুঝতে পারছি। এখন এখান থেকে চল চল। দিদি, চল এখান থেকে। শোভা, শেষ হয়ে গেছে। আমার আশা স্বপ্ন সব শেষ হয়ে গেছে। তোর ভরসায় থেকে আমি শেষ হয়ে গেলাম শোভা। তুমি দেখলে তো বাবা ছেলে কিরকম বলে গেল? না গো, ওরকম লোকের সাথে সম্পর্ক করার দরকার নেই। বিলাসিনী, নিম খেতে কিন্তু তেতো, কিন্তু তাও দরকার পড়লে ওই নিমই খেতে হয়। যে মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে তাকে খুঁজে না পাওয়া গেলে পাত্রপক্ষ তো রেগে যাবেই। সবকিছুর জন্য একটা কারণ দেখিয়ে দাও তুমি। ভালোই আছো তুমি। জননী, তুমি কেমন আছো মা জননী? এতদিন তুমি কোথায় গিয়েছিলে? তার জন্য সরি আঙ্কেল। কিসের সরি মা? তুমি না থাকায় আমার অবস্থা কেমন হয়েছিল জানো? ভালো হয়েছে, এবার তুমি এসে গেছো। নাগমণি আবার ফিরে এসেছে। ওটা পাওয়াটা কষ্টকর, কিন্তু পেতেই হবে আমাকে। ঈশ্বর যে আমাদের সাথে আছে সেটা বুঝতে পারছি মা। ঈশ্বরকে ধন্যবাদ। আঙ্কেল, আপনার ধন্যবাদ জানানো উচিত গুরুদেবকে। এনার জন্যই আমাদের বাড়িতে এখন সব ভালো হচ্ছে। আমাদের অনেক উপকার করলেন গুরুদেব। কিন্তু আর একটা কথা বলি, আমাদের বাড়িতে যে নাগমণি ছিল সেটা দেখা যাচ্ছে না। ওটার ব্যাপারে একটু ব্যবস্থা নেবেন? জননী যখন ফিরে এসেছে ওটাও নিশ্চয়ই পাওয়া যাবে। আগে ওকে নিজের হাতে ঠাকুরের প্রদীপ জ্বালাতে বলুন। হ্যাঁ, যাও মা, প্রদীপ জ্বালাও। ঠিক আছে আঙ্কেল। এটা কি হলো ম্যাডাম? আমাদের এত কষ্ট করা সত্ত্বেও ওই অমৃত আমাদের হাতছাড়া হয়ে গেল। এখন গুরুদেব অষ্টবক্রকে আমরা কি করে মুখ দেখাবো?
এই সবের কারণ ওই নম্বদরি। আপনি অনুমতি দিলে ওকে আমি একেবারে শেষ করে দেব। হ্যাঁ ম্যাডাম, আমাদের সঙ্গে ছলনা করে ওই জননীকে শেষ করে দেওয়ার সমস্ত রকম চেষ্টাই করব। তোরা এমন ভাবে কথা বলছিস যেন এক্ষুনি সব সমস্যার সমাধান হয়ে যাবে। জননী নাম্বুদারি ওনাদেরকে এত দুর্বল ভেবেছিস? তাহলে আমি বা গুরুদেব কবেই তো সমাধান পেয়ে যেতাম। বলুন আপনি ওদেরকে হারানোর জন্য আমাদের কি করতে হবে? এর জন্য আমাদের কি করতে হবে? না, আমাদের গুরুদেব পুরোপুরি ঠিক হয়ে গেলে তবেই হলো। কিন্তু উনি অর্ধ শরীর নিয়ে কি করে আসবে ম্যাডাম? এই ব্যাপারে বোঝার মতো তোদের এত বুদ্ধি হয়নি। কোন বিষয় ম্যাডাম? ওই জননী ভাবছে ও একাই অমৃত খেয়েছে। এই ভাবনাটা সম্পূর্ণ ভুল। ওই অমৃতের কিছু ভাগ আমার কাছেও আছে। হ্যাঁ, সেটা কি করে সম্ভব ম্যাডাম? ওটা এভাবে সম্ভব। তার মানে ওই নাম্বুদরি যে এখানে আসবে আপনি আগেই জানতেন? জানতাম না, কিন্তু একবার আমি ভেবেছিলাম যদি এই যুদ্ধে সামনে কোনো বিপদ থেকে থাকে। আমি এটা জানি গুরুদেবের পাত্র অনেক বড়, ওনাকে যে কোনোভাবে আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। সেই কথা ভেবে আমি এই পরিকল্পনা করলাম। এখন গুরুদেবের কাছে অমৃত নিয়ে যেতে হবে। আঙ্কেল, আন্টি, দিদি, দাদু, তাড়াতাড়ি আসুন। কি হয়েছে মা? আঙ্কেল, ওই দেখুন। কি গো, এ কি দেখছি? নাগমণি এখানেই আছে? এতদিন যে নাগমণি এই বাড়িতে ছিল না সেটা যথাস্থানেই রয়েছে। এ তো দেখছি অলৌকিক ব্যাপার। আঙ্কেল, এই সব কিছু আমাদের এই গুরুদেবের মহিমা। আমার মহিমা নয় দেবসেনা, জননীর আশাটাই মঙ্গলজনক। নাগমণি যেখানে থাকা উচিত সেখানেই আছে। তাহলে গুরুদেব? সব কথার উত্তর পরিষ্কারভাবে বলার প্রয়োজন নেই দেবসেনা। গুরুদেব, এ সব কিছু তো বিচিত্র বলে মনে হচ্ছে। আমি ঠিক বিশ্বাসই করতে পারছি না। বিচিত্র ঘটনাকে সচরাচর আমরা কেউ বিশ্বাস করি না, কিন্তু বিশ্বাস না করে আমাদের কোনো উপায় নেই। আসলে একটা কথা তো সত্যি, আপনি যাকে নিজের প্রিয়জন বলে ভাবছেন সেই আপনার শত্রু হবে, সতর্ক থাকুন। গুরুদেব,
কোন শত্রুর কথা বলছেন গুরুদেব? ওদের আমাদের ওপর কিসের জ্বালা? আমরা কি করেছি? আমি তো বলেই দিলাম, এর বেশি আর কি বলতে পারি আমি। সাবধানে থাকুন, অর্থাৎ সতর্ক থাকুন। জননী চলে এসেছে, নাগমণি এসেছে, এখন আপনার এই সংসারে আর কোনো সমস্যা নেই। আমার একটু কাজ আছে, আমি এবার চললাম। গুরুদেব, আমাদের শত্রু যে কে সেটা তো বললেন না। আমি শোভা, তোর জন্য আমার খুব গর্ব অনুভব হচ্ছে। সময় মতো বুদ্ধি বের করে আমার মৃত শরীরকে তুই নতুন জীবন দিয়েছিস। বাহ শোভা, বাহ। শোভা, 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 সার্থক হলাম এতদিনে আমি তোকে আমার শিষ্য বানিয়ে। সৈন্যবল, হাতির বল, সিংহের বল কিংবা দেহের বলের থেকে বেশি শক্তিশালী হলো বুদ্ধির বল। ওই বুদ্ধির শক্তিকে ব্যবহার করে তুই আমার পাথর হয়ে যাওয়া শরীরটাকে আবার জীবন দিয়েছিস। মন থেকে এই প্রথমবার অষ্টবক্র তোকে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাচ্ছে শোভা। এই নম্বুদরি, ছেলে হওয়া সত্ত্বেও মানবিকতা ভুলে গিয়ে তুই আমাকে পাথর বানিয়ে দিয়েছিলিস। এবার আমিও সেই সম্পর্ক ভুলে গিয়ে তোকে আমি পা দিয়ে টিপে একেবারে শেষ করে ফেলবো। আমাকে আমাকে তুই পাথর বানিয়ে দিয়েছিলিস, এখন থেকে তোর কঠোর শাস্তির দিন শুরু হবে। কি এমন শক্তি আছে বলে তুই অহংকার করছিস? এখন ওই শক্তিকে আমি সম্পূর্ণ ধ্বংস করে দেব। সবার কুষ্টিতেই বৃহস্পতি আসে, শুক্র আসে, শনি আসে, কিন্তু তোর কুষ্টিতে এই প্রথমবার যম আসবে। কর তুই যজ্ঞটা, দেখা তোর শক্তি, দেখা তোর কত পৌরুষত্ব। বাঁচাতে পারলে বাঁচিয়ে নে নিজেকে।
খেলাতে তো সব সময় হার জিত লেগেই থাকে, কিন্তু আজ এখন থেকে জীবন মরণের এই খেলা শুরু হতে চলেছে। এই নাম্মুদরি, আমি আসছি, এই অষ্টবক্র আসছে। গুরুদেব, বল শোভা, একটা কথা ছিল। বল। আজকে আমার যে আনন্দ হচ্ছে, তুই যা বলবি আমি কোনো কিছুতেই না করব না। বল তুই শোভা। আমাদের শত্রু শুধুমাত্র নাম্বুদারি নয়, জননীয়। ওর যে শক্তি আছে সেটা আমাদের কাছেও নেই। আপনি আগের অবস্থায় ফিরে আসেন সেই চেষ্টা করলাম। এবার আর ভুল করলে চলবে না। যেভাবেই হোক আমাদের এগিয়ে যেতে হবে, আর পেছলে চলবে না। শোভা, ওটার জন্য আমার কাছে অনেক তন্ত্র শক্তি আছে। তুই শুধু দেখতে থাক এই খেলা কোন দিকে ঘুরে যায়, ভাবে এই খেলাটাকে আমি নিজের নিয়ন্ত্রণে আনি। সব ঠিক হয়ে গেল, কিন্তু এই রামের ব্যাপারটা ঠিক হয়ে গেলে আমি আর একটু শান্তি পাবো। তার আগে আমার মনে হয় বিরাট মন থেকে কি চাইছে সেটা জানা খুব জরুরি, জননী। বিরাটকে আমি নিজের মনের মধ্যেই রেখেছি দিদি। আসলে ভালোবাসা মনেই থাকে, তাই বিরাটের প্রতি আমার যে ভালোবাসা আছে সেটা আমার মনের মধ্যেই থাক। আসলে আমার এনগেজমেন্ট হয়ে গেছে ভেবে উনি আমাকে অ্যাভয়েড করছেন, কিন্তু উনি আমাকে এখনো ভালোবাসেন। উনি আমার জন্য যথেষ্ট চিন্তা করেন, সেটা আমি খুব ভালো করে জানি। তাহলে ওকে রামের বিষয়টা যে কোনো উপায়ে জানাতেই হবে, জননী। রামের ব্যাপারে বলে লাভ নেই দিদি। তার মানে আমার মতন দেখতে এখানে আরো কেউ একজন আছেন, আর উনি বিরাটের সঙ্গে এরকম কেন করছেন সেটা আমায় জানতেই হবে দিদি। তোর মতন দেখতে যার কথা তুই বলছিস, সে কখন তোর জায়গায় এসে দাঁড়িয়েছিল একটু ভেবে বলতো। কিছু কি মনে পড়ছে তোর? দিদি, এনগেজমেন্টের টাইমে আমি যখন গিরিজা আন্টিকে দেখতে গিয়েছিলাম তখনই। জননী, তুই যা বলছিস সেটা যদি মেনে নি, তাহলে বুঝতে হবে যে কেউ রামের সাথে তোর বিয়ে দিতে চাইছে, কেউ কোনো একটা গেম খেলছে তোর সাথে। সরভা, এইবার আমি তোকে ছাড়বো না। তুই এবার আমার জালে পা দিবি। তোর কি পরিস্থিতি করি আমি, তুই দেখ। না, তার জন্যই তো আমাকে কিছু একটা করতে হবে। বিরাটের কাছে তার মুখোশ আমি টেনে খুলে দেবই। কি খবর মা? মাসাজ খুব ভালো হচ্ছে বলে মনে হচ্ছে। দেখো না, ফেসে গেছি আঙ্কেল। বাড়িটাকে মাসাজ পার্লার, বিউটি পার্লার বানিয়ে নিয়েছে ও। খুব মাথা ধরেছিল আঙ্কেল, তাই দিদিকে ম্যাসাজ করতে বললাম। মাথা ব্যথা ভেতর থেকে যদি হয় তাহলে মাসাজ করে রিপেয়ার করা যায় মা, কিন্তু বাইরে থেকে হলেই সমস্যা। না, ও খুব ভালো করে করো মা মাসাজ। আরে রাম এসে গেছো, এসো বসো। বিলাসিনী, রাম এসেছে, একটু কফি করে নিয়ে এসো। তোমার ব্যাপারেই কথা হচ্ছিল। হ্যাঁ, আমি শুনলাম স্যার, বাইরের কিছু নিয়ে মাথা ব্যথা করাটা খুবই কষ্টের। আরে ওটা তোমার ব্যাপারে বলছিলাম না, অন্য বিষয়ে বলছিলাম। বিরাটের বাড়িতে গিয়ে তোমার বাবার কতটা খারাপ লেগেছে সেই ব্যাপারেই কথা বলছিলাম। হ্যাঁ, সেই ব্যাপারেই কথা বলতে এসেছি। দেখুন স্যার, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার অভ্যেস আমার নেই। আমি আর জননী একে অপরকে ভালোবাসি, আর আমাদের এনগেজমেন্টও হয়ে গেছে, আর বাকি আছে আমাদের বিয়েটা।
ওই বিষয়ে আমরা সবকিছুই জানি রাম। অন্য কোনো কথা থাকলে বলো। স্যার, যাদের পরিবারে কোনো মেয়ে আছে তার পরিবারের যে কতটা চিন্তা থাকে সেটা আমার বাবা খুব ভালো করেই জানে স্যার। সেই জন্যই উনি একটা জরুরি কথা বলার জন্য আমাকে এখানে পাঠিয়েছেন। জরুরি কথা? কি সেই জরুরি কথা রাম? স্যার, আমার ঠিকুজি গোষ্ঠী অনুযায়ী এই সপ্তাহেই আমার বিয়ে হয়ে যাওয়া উচিত। আর সেটা না হলে আগামী 2 বছর বিয়ের যোগ নেই। এই কথাটা আমাদের গুরুদেব বলে গেছেন। দেখুন স্যার, আমি সেই জন্যই বলছি এই সপ্তাহে আমার আর জননীর বিয়েটা হয়ে যাওয়া উচিত। কোনোভাবেই আমি বিয়েটা পিছোতে পারবো না স্যার। তার কারণ গুরুদেবের কোনো কথাই আমরা অমান্য করি না স্যার। আরে কি বলছো রাম? বিয়ের জন্য এত তাড়াহুড়ো করলে হয় নাকি? দেখো, শুধু তো আর কোষ্ঠী মেলালেই চলে না। তারপরে বিয়ে বাড়ি খোঁজা, ইনভিটেশন কার্ড লেখানো, তারপর গয়নাগাটি, জামা কাপড় কেনাকাটা করা, এসবের জন্য সময় তো লাগবে, খরচও আছে। স্যার, এসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। দেখুন, ওর গয়না বা বিয়ের মণ্ডপ নিয়ে এত কিছু ভাবার কোনো প্রয়োজন নেই স্যার। খুব সাধারণভাবে মন্দিরে গিয়ে বিয়েটা সেরে ফেলবো, নিয়মটা পালন করলেই হবে। আমার কোনো প্রবলেম নেই স্যার। দেখুন, আমার বাবাও এই কথাটাই আপনাকে বলার জন্য আমাকে পাঠিয়েছেন এখানে। কিন্তু রাম বলছে কি, বিয়ে তো শুধু ইচ্ছের উপরেই নির্ভর করে না। স্যার, বিয়েটা জরুরি, কোনো অনুষ্ঠান নয়। দেখুন, আমরাও চেয়েছিলাম বিয়েটা ভালো করে হোক, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। স্যার, আরও একটা কথা, জননী এই বাড়িতে যেমন আছে আমাদের ওখানেও একইভাবে থাকবে। আপনি ওর সুখে থাকা নিয়ে কোনো চিন্তা করবেন না। আশা করি আমার সমস্যাটা আপনি বুঝতে পারছেন। স্যার, এবার তাহলে আমি আসি। বাই। ও যাওয়ার পরে তুমি কফি নিয়ে এলে। কি গো তুমি? কফিটা তো আর আমি ওর জন্য আনিনি, আমার জন্য এনেছি। ওর সামনে বসে খাবো বলেই তো এলাম, কিন্তু ও আগেই চলে গেল। এটা ওর কপাল, আমি কি করব? ভগবান, কি বিচিত্র জীব তুমি সৃষ্টি করেছো। আর এমন বিচিত্র জীবের সাথে তুমি শেষ পর্যন্ত আমাকেই জুড়ে দিলে, আর কাউকে পেলে না। ভগবান। বাবা, তোমার কথা মতো পুরুষোত্তম স্যারের বাড়ি গিয়ে সামনের সপ্তাহেই আমার আর জননের বিয়ে হবে সেটা আমি ওদের বলে এসেছি। তাতে ওরা কি বললেন? উনি আর কি বলবেন বাবা, সামনের সপ্তাহে যাতে আমাদের বিয়েটা না হয় সেই জন্য আমাকে বোঝানোর চেষ্টা করছিলেন। কিন্তু আমিও ছেড়ে দেওয়ার পাত্র নই। সামনের সপ্তাহেই আমাদের বিয়ে হবে এটা আমি স্ট্রিক্টলি জানিয়ে এসেছি। সেসব তো ঠিক আছে রে, কিন্তু আমাদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়ে রয়েছে ওই বিরাট। আগে ওর একটা ব্যবস্থা করতে হবে, তখনই আমাদের রাস্তাটা ক্লিয়ার হবে। ওর কি ব্যবস্থা করবে সেটা ভেবেছো? করার আগে আমি সবকিছু বলে দেবো সেটা আমার স্টাইল নয়। সময় এলেই তুই সবকিছু বুঝতে পারবি। এই শানু, আমি একজনের ফটো পাঠাচ্ছি। তুই কতজনকে নিয়ে যাবি সেটা আমি জানি না, কিন্তু এমন ভাবে ওকে মারতে হবে যে ও নিজেকেই যেন চিনতে না পারে। বুঝতে পেরেছিস? এই, পেয়ে যাবি রে, আগে কাজটা কর। বুঝতে পারলি তো আমার প্ল্যানটা কি?
বিরাট বিরাট, ফোনটা ধরুন প্লিজ। এই ডাম্বেলস গুলো আমাদের, যা তুই অন্যটা নিবি যা। মনে হচ্ছে এই বডি শুধু তুই দেখানোর জন্যই বানিয়েছিস। কি রে বাবা? জননী, কি হলো? এত টেনশন করছিস কেন? দেখ না ভাই, বিরাটকে কল করছি, কিছুতেই রিসিভই করছে না। তাই? ও এ সময় তো কথা বলে না, তুই জানিস না? জানি না। ঠিক আছে, আমি ওর বন্ধুদের কল করে জানাচ্ছি। এই, এটা কি বাচ্চা ছেলেদের খেলার জিনিস বলে মনে করেছিস? উঠে যা এখান থেকে। কি দেখছিস কি? বললাম তো উঠে যা। তোকেই বলছি। চোখ বড় বড় করে কি দেখছিস? যা বললাম এখান থেকে। কেন যে ফোনটা ধরছে না কে জানে। তোর বাবা। হ্যাঁ, ঠিক আছে, ফাইন। জননী, প্রণব, বিরাটের কোনো খবর পেলি? হ্যাঁ, কথা বললাম। বিরাট কোথায় আছে সেটা জানতে পেরেছি। কোথায় আছে বলছে? কোনো একটা হোটেলের জিমে আছে নাকি, ওখানেই ওয়ার্কআউট করছে। প্রণব, এখানে অনেকগুলো জিম আছে, কোন জিমে গেছে জিজ্ঞেস করিস না? হ্যাঁ, কোন জিম সেটা আমায় বলেছে, বজরঙ্গি মাসেলস। ওদের কোনো নাম্বার আছে তোর হ্যাঁ, কাছে? এই তো দিচ্ছি। স্যার, একজন ফোন করেছেন, নাম বলছেন জননী। ও ঠিক আছে, আমি কথা বলে নিচ্ছি। ওকে স্যার। হ্যাঁ জননী। হ্যালো বিরাট। হ্যালো বিরাট, আমি জননী বলছি। হ্যালো বিরাট। এই কি রে? স্যার,
দেখে হাঁটতে হয় তো। কিরে, তুই কি আমাকে এখানে হিরোগিরি দেখাতে এসেছিস? হ্যাঁ, ঠিক আছে, বাদ দিন স্যার। এখন ছাড়তে পারবো না। আগে তুই ভিক্ষা চা, তবেই আমি তোকে ছাড়বো। স্যার, কেন রে? হাতটা ছাড়ুন। ছাড়বো না। প্লিজ ছাড়ুন। মানে? ছাড়, না হলে শরীরের সব চর্বি ছড়িয়ে রেখে দেবো তোর এক্ষুনি। এই, কি ভাষা এটা? বিপ সাউন্ড করে গালাগালি দিচ্ছিস? বিরাট, বিরাট! প্রণব, ওই জিমে মনে হচ্ছে কোনো ঝামেলা হচ্ছে। ওখানে গিয়ে আমাকে একবার দেখে আসতে হবে। আমি ওখানে যাবো আর আসবো। থ্যাংক ইউ বস। কেন? আমি যা যা বললাম সেগুলো ভালো করে মাথায় ঢোকানোর জন্য। মানে? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আপনি যেটা ভেবেছেন এক্স্যাক্টলি সেটাই বলেছি আপনাকে। এই, ও হো 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 হো। আমায় ধাক্কা দিয়ে চলে যাচ্ছিলেন কারণ আমি কোনো সিনেমার হিরো নই, কিন্তু এই জায়গাটা ঝামেলা করার জায়গা নয়। মাদার প্রমিস, আমার গায়ে কম জোর নেই, কিন্তু আমি মারি খুব কম, কিন্তু আমার হাতে মার খেলে মানুষ ওঠেও খুব কম। কি রে, মারবি নাকি? মেরে দেখা, দেখা মেরে আমায়। নে মার। যাদের জোর থাকে তারা ফাইট কোনোদিন শুরু করে না, ফাইটটা শেষ করে। বাই আয়। বিরাট, বিরাট! বিরাট, বিরাট! এই, বিরাট! বিরাট! ছেড়ে দিন! বিরাট! ওনাকে ছেড়ে দিন না। এখানে কেন এভাবে মারছো ওকে? দাঁড়াও, আমি পুলিশকে ফোন করছি। এই, এই, চল 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 কোথায়? চল, পালা। বিরাট স্যার, বিরাট! স্যার
আপনি ঠিক আছেন তো? কিচ্ছু হয়নি মাস্টার। একটু রেস্ট নিন না স্যার। ঠিক আছে। বিরাট, খুব ব্যথা লেগেছে না? না না জননী, ওরা কাদের লোক ছিল সেটা আপনি জানেন? পুলিশ স্টেশনে গিয়ে অন্তত কমপ্লেন লিখতে পারবো। না জননী, আমি জানি না ওনারা কারা ছিল। আপনি কি জিমে ওয়ার্কআউট করছিলেন? কিন্তু ওদেরকে কোনোদিনই জিমে দেখিনি। আমার মনে হয় ওরা ইচ্ছে করেই ঝামেলা করতে এসেছিল। শুধু শুধু কেউ কেন আসবে বলুন? নিজে থেকে আসেনি, কেউ নিশ্চয়ই ওদের পাঠিয়েছে। মানে আপনার কারোর ওপর সন্দেহ হচ্ছে? রাম হতে পারে। বিরাট, আমি এটা বিশ্বাস করব না। উনি কেন আপনার উপর অ্যাটাক করবেন? তাছাড়া আমাদের সম্পর্কের ব্যাপারে উনি তো কিছু জানেন না। বাপ বাটা দুজনে মিলে এসে আমাদের বাড়িতে যেরকম ঝামেলা করে গেল, বুঝতেই পেরেছি একেবারে থার্ড ক্লাস লোক। নিজেরা ঝামেলা করতে না পেরে গুন্ডা পাঠিয়ে দিয়েছে। আজ ওরা এলে ওদের মজা দেখাতাম। বিরাট, আমার কিন্তু অন্য একজনের উপর সন্দেহ হচ্ছে। হ্যাঁ বিরাট, আমি কিন্তু অন্য কাউকে সন্দেহ করছি। কার উপর? আমার মতন যাকে দেখতে তাকে। হ্যাঁ বিরাট, এই সব কিছুর পিছনে তারই হাত রয়েছে, কিন্তু সেটা প্রমাণ করতে বেশ সময় লাগবে। তুমি যা বলছো ঠিক হতেই পারে, কিন্তু এসব করে ওই মানুষটার কি লাভ? আমি জানি না বিরাট, কিন্তু আমার আর রামের এনগেজমেন্টটা সত্যি বানিয়েছে সেই, আর ওই এসব করাচ্ছে বলে মনে হচ্ছে। বিরাট, কাল একবার রামের বাড়ি যেতে হবে। আমার সাথে আপনি যদি যান, ওই মেয়েটা কে সেটা জানার চেষ্টা করব। আমায় কি যেতেই হবে? হ্যাঁ বিরাট, ওই মেয়েটা আসলে কে সেটা আমাকে জানতেই হবে। কিন্তু আমি তো কোনো রকম প্রমাণই পাচ্ছি না, আর যতক্ষণ না কোনো প্রমাণ পাই ততক্ষণ এই কথা তো কাউকে বলতেও পারছি না। সেই জন্য আমার সাথে যদি আপনি যান বিরাট, তাহলে সামনাসামনি কথা হয়ে যাবে, আর আমিও একটু ভরসা পাবো। আরে জননী, সাবধানে। সাবধানে হাঁটো জননী, পড়ে গেলে তো চোট লাগবে। আপনি আমার হাত ধরে রাখলে পড়বো না। চলো যাওয়া যাক। দেবসেনা, কি এসব? কাল জননী রামের বাড়িতে যাবে? হ্যাঁ, ওদের বিয়ের ব্যাপারে কথা বলতে যাচ্ছে। রামের বাড়িতে গিয়ে তো আসল কথা বলতে হবে, তাই না? কি বলবে? আমি জানি জননী বিরাটকেই ভালোবাসে। সাংবি দেবীর দেওয়া গ্রিটিং কার্ডস দেখেই কনফার্ম হলাম আমি। বেচারা রামের সাথে এনগেজমেন্টের পর থেকে খুব ডিস্টার্বে আছে জননী। আসলে এই ব্যাপারেই কথা বলতে গেছে ও। ঠিক আছে ছাড়, আমি এটা কারোর কাছে বলবো না। বোকা নাকি তুই? যা গিয়ে সবাইকে বল, তোর পরিচিত বন্ধু বান্ধবদের, কলেজে, বাড়ির সবাইকে, বিলাসিনী আন্টি, সরভা ম্যাডাম, সবাইকে গিয়ে বলে দে। আমাদের বাড়ির কথা বাইরে কেন বলতে যাবো বল? প্রণব, আমি যা বলছি সেটা কর। এই ব্যাপারটা বাড়ির প্রত্যেকের কানে গিয়ে তোল, চিৎকার কর, চেঁচামেচি কর, যা খুশি কর। কেন দেবসেনা? কেন, কি কারণ সেটা তুই পরে বুঝতে পারবি। এখন আমি যেটা বলছি সেটাই কর। না, ব্যাপারটা জানলে তো আমিও খুশি হব। বল না দেবসেনা। খুশি হওয়ার জন্যে কারণটা জানতেই হবে, এমনি এমনি খুশি হ না তুই। কি করছে কিছুই তো বুঝতে পারছি না। যা ইচ্ছা করুক, শেষ পর্যন্ত সবার ভালো হলেই হলো। প্রণব, 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 হ্যাঁ, বল। প্রণব শোন না। আমি গেম খেলছি দেবসেনা। প্রণব,
এক মিনিট, বল এবার। জননী যে আজ রামের বাড়ি গেছে বিলাসিনী আন্টিকে বলেছিস তো? হ্যাঁ বলেছি। সত্যি বলেছিস তুই? এই না, ভুলে গেছি। এই বোকা নাকি রে তুই একটা? বিলাসিনী আন্টিকে গিয়ে বল। ঠিক আছে, বলে আসছি। এই এখান থেকে চিৎকার করে বল না। দেবসেনা, তুই মমকে শুধু বলতেই বলছিস তো? এখান থেকে ডাকলে পুরো গ্রাম শুনতে পাবে। সবাই যাতে শুনতে পায় সেই জন্যই বলছি, এখান থেকে চিৎকার করে বল। ভালোই রত্নাগিরি রহস্য হয়েছে বাড়িটা। মম, মম, কি হয়েছে প্রণব? শুনলাম যে জননী আজকে ডক্টর রামের বাড়িতে যাচ্ছে। ঠিক আছে, এবার শান্তি তো? আমি গেমটা খেলতে পারি? খেল। হ্যাঁ। সরভা, এবার আমি তোর কি হাল করি তুই দেখ শুধু। এটা কি হচ্ছে? জননী রামের বাড়ি যাবে কেন? কি উদ্দেশ্য হতে পারে? অন্য কোনো উদ্দেশ্য আছে বলে মনে হচ্ছে।